আসসালামু আলাইকুম। আলোচনা শুরু করার আগে একটা কোশ্চেন। তা হচ্ছে বাংলাদেশ যদি কালকে ওয়েস্ট ইন্ডিজের সিচুয়েশনে থাকতো, চেসিং পজিশনে, তাহলে ম্যাচটা কি হতো? অ্যান্সারটা যদি আপনি নিজে এক কথায় দিতে চান, তাহলে আমার কাছে মনে হয় হয়তোবা নেগেটিভই বেশি বলার সম্ভাবনা। যে না, বাংলাদেশ ওই জায়গা থেকে ৭ উইকেট হারানোর পর হয়তোবা চেস ডাউন করে জিততে পারতো না। তো সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ নিজে শুধু হোপ যে ক্যাপ্টেন, সেই যে ইনিংসটা খেললো এবং টিমকে যে একটা দ্বার প্রান্তে নিয়ে গেল, এবং লাকি অ্যানাফ বাংলাদেশ যে লাস্ট ওভারে সাইফ হাসান বল করার পরে ওখানে উইকেট পড়ে যায়, যার ফলে এটা কিন্তু সুপার ওভারে গেছে। এটা সুপার ওভারে যাওয়ার কথা ছিল না। ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই কিন্তু ম্যাচটা জিতে যেতে পারত। প্রথম দিকে পারতো না, কিন্তু বাংলাদেশ এটা করতে পারলো না কন্ট্রোল, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গায় নিয়ে গেল। এবং লাস্ট পজিশনে যে সুপার ওভার হলো, এবং সুপার ওভারে যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে তা হচ্ছে রিশাদ হোসেন কেন সুপার ওভারে ব্যাটিং করতে পারলো না, বা কেন পাঠানো হলো না। এটা অবশ্যই অনেক বড় প্রশ্ন। আমি আজকে আতার আলী খানের একটা কমেন্ট দেখছিলাম, সেখানে উনি বলছেন যে এরকম একটা সিচুয়েশনে যে হয়তো তিনি আশা করছিলেন নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনকে দেখবেন, তিনি আশ্চর্য হয়েছেন যে এটা না, ওরা দুজন নাই। তো এটা আমি আশ্চর্য হয়েছি। তবে সৌম্য সরকারকে পাঠানো অথবা সাইফ হাসানকে পাঠানো, আমি এটাতেও অতটা হয়তোবা শকিং হইনি যতটা শকিং হয়েছি নেক্সটে শান্তকে পাঠানোর জন্য। এইখানে আমার আসলে কোনো যুক্তিতেই মিলে না। হয়তোবা ম্যানেজমেন্ট বলতে পারে যে যেহেতু লেফট আর্ম স্পিনার বল করছিল আকিল হোসেন, সেই জন্য হয়তোবা লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে পাঠানো হয়েছে। কিন্তু আমরা যদি একটু মনে করে দেখি, এই লেফট হ্যান্ড ব্যাটসম্যান যখন 50 ওভার ব্যাটিং করতে নামলো, তখন কিন্তু সে কোনো তেমন রান করতেই পারেনি, বরঞ্চ খুবই একটা বাজে বল, যেই বলে আসলে অবশ্যই বাউন্ডারি ডিজার্ভ ছিল, সেই বলে ক্যাচ তুলে দিয়ে আসছে। এটা সেই দিনের একটা ঘটনা। তার মানে সেই দিন তার কিন্তু প্রিপারেশনটা বা তার কানেকশনটা ভালো ছিল না। হ্যাঁ, হতে পারে সে অনেক ভালো ব্যাটসম্যান ইশাদের চাইতে, বাট সেই দিনের যদি মোমেন্টামের কথা বলা হয়, যে ব্যাটিং করলো 13 বলে 39 রান করলো, যার ফলে বাংলাদেশ 217 রান করতে পারলো, সেই ব্যাটসম্যানকে, যে বিগ হিটারকে আপনি ওই পজিশনে নামালেন না। ওই পজিশনে ওই ব্যাটসম্যানটা যদি নামতো, বলাররাও কিন্তু চিন্তা করতো যে না, আমি এর কাছে একবার কিন্তু পরাস্ত হয়েছে, এই ব্যাটসম্যান কিন্তু আমাকে একবার 6 মেরেছে। এটা কিন্তু একটা মাইন্ড গেম, অবশ্যই একটা মাইন্ড গেমেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতো। কিন্তু সেই জায়গা থেকে আমরা এটাও করিনি। আমরা যেটা করলাম, শান্তকে নেওয়ালাম, শান্ত 1 রান করলো, এবং লাস্ট পজিশনে যে আমরা জিতা ম্যাচটা হেরে আসলাম। তো সর্বসাকল্যে আসলে ব্যাটিং টিমের থটস, হ্যাঁ অনেকেই বলবে ম্যানেজমেন্টে যে আমরা আসলে বাইরের কিছু দেখি না, আমরা নিজেরা যেটা মনে হয়। হ্যাঁ, আপনারা নিজেরা যেটা মনে হয় সেটাই করবেন, কিন্তু আমরা চাই যা করবেন সেটা যেন সঠিকভাবে করা হয়, এবং যেই কারণে হবে সেটা যেন ফ্রুটফুল কারণটা হয়। কারণ এত ক্লোজ ম্যাচগুলো যদি আমরা হারতে থাকি, এবং এই পিচে এসে, যে পিচটায় বানানোই হয়েছে যে বাংলাদেশ যেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে তার যেন র্যাঙ্কিং একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই জায়গায় যদি ম্যাচ না জিতা যায়, তাহলে আনফর্চুনেটলি বাংলাদেশ দলের আসলে কারবার উপরের দিকে যাবে না। এবং যেই মানে কি বলা যায়, যে আমরা যে সংকীর্ণতায় ভুগছি, অথবা আমরা যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে বাংলাদেশ দল কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, এই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু দূর হবে না। তো আজকে এই পর্যন্তই। থিঙ্ক ট্যাঙ্ককে সালাম, যে তারা খুব ভালো থিঙ্কিং করেছেন। আশা করি নেক্সট থিঙ্কিংটাও অনেক ভালো করবেন। তবে এভাবে করবেন যেন বাংলাদেশ জিতে। আসসালামু আলাইকুম।